ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না। আবির বেঁচে আছেই শুধু এই মেঘের জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্ততপক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিনই নাক গলাবা না, তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নাই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখো, সে এতটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদে আছে। জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের ওপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হও প্লিজ। কয়েক মুহূর্ত চলে এই বাঁধহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, যার ফলে গাল, নাক, থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়েছে। একটা ছেলে গাছের নিচে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা 4 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে। আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তা নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্য থামছে না। ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলেটা এসে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে। 2 জন কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে। আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে, তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসিপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসিপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসিপি মৃদু হেসে বলে। আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনো তীব্র। আবিরের সাথে এসিপিও ঘাড় ঘুরিয়ে দেখলো মেঘকে। আশেপাশের লোক বলছে, স্যার, ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসিপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করলো। আবির মেঘের দিকে চেয়েই উত্তর দিল, চাচাতো বোন। এসিপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশে মানুষের কথা শুনছে, তারপর আবিরকে কিছুটা সাইডে সরিয়ে নিয়ে বলল। আবির কথাগুলো শুনল, 2 হাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসিপি আর 2 কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখ মুখে ঘাম আর রাগ দুইটাই জলজল করছে। চোখ এখনো লাল রাঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল।
দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে সাথে মাথায় কিছুটা ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলের পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না আসতে হবে না, আমি চলে আসব। তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো। হ্যাঁ, আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল। মেঘ কোথায়? আবির জবাব দিল। আছে এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবি অফিসে? হ্যাঁ, রাখছি। বলেই কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো এতটুকু বলতেই আবির ধমকে উঠল। যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতে আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে। আবির 5 মিনিটের শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এইভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা। মেয়েধীন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাত চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘও বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে। খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির 2 আঙুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, শুধু বল, আর কোথাও ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছুঁইনি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা ফোনে টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি। কেউ ভেতরে যেন না ঢুকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আবিরের পিএস কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে আসছে।
মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেওয়ালে 2টা হাতের ছবি আঁকা। যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল, একটা বড় হাতের ওপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা, নিচে 2টা লাইনও লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে লাভ দিয়ে ডি, আবার লাভ এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে? আবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহদিবা, দিবা নাম তো ডি দিয়ে হয়। তাহলে কি আমি, কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সব কিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করেছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে। মেঘ, মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের ওপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো। মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল। হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো। খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল। খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ঔষধ আনতে বলল। আবির ফোন বের করে মামনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কি রে, এই সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের ওপরে রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো। কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি খায়, আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যার জ্বর সর্দি, এজন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরে আসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়াচ্ছে। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নম্বরে কল দিতেছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি।
ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। চিৎকার করছি কিন্তু কেউ নেই। ওই ছেলে আমার ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিচ্ছি। ওই ছেলেটাকে আটকিয়ে 2-3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে, পরে কেউ একজন পুলিশে কল দিছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের ওপরে রেখে তার উপর মাথা রাখলো। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবার ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টামি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো। তারপর শীতল কণ্ঠে ডাকলো, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো। হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয় ভয়ে প্রশ্ন করলো, দেয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘুরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানে সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাফ চাবে, আর কোনোদিন কোচিংয়ের আশপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয়। আমি চাই না আজে বাজে প্রেশার নিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি, আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নেবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। আর রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রেগে ফুঁসছে। অফিসে সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাত আপুর কাছে আর পড়বো না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তে নিঃশেষ করে দিতে সক্ষম? মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টার সময় পার হতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানবীর। আলী আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট করেছে কেন?
বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকে আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমেদ খান পুনরায় ধমকে উঠলেন। হ্যাঁ, কথা বলছো না কেন? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? হ্যাঁ, আবির ভনিতা ছাড়াই উত্তর দিল। ওই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে, আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমেদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করাটা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে? হ্যাঁ, আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে। তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেয়েকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওগুলাকে আবার পেটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল, আর তোকে চিনছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়ে দিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন। মান সম্মানের চিন্তা কি এই ছেলে আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখে পড়ে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলেছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিনের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আধমরা করেছে। আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কাটছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আর কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের আনার একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরে রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষেরা তো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফায় মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দুই একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা থেকে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমের দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না। অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলে আতঙ্কে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে। তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেইনি। শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে, আর বাকিদের বললে শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ, তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা।
মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে, মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘে একটু বেশি পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সবশেষে খাওয়া দাওয়াও করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখেই মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরো অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করলো, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়লো একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতে মনে পড়লো আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেললো। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়েরা এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেলো। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না মেঘ। বৃহৎ নয়নে চেয়ে আছে, আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধু মোহের পেছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাথে আবার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিন মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝতো। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব সেদিন, ইনশাআল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিংয়ে ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকেদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোন প্রোগ্রামে কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে।
তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ার সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটা কে? তানভীর কপাল কুঁচকে শুধালো। কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম মেয়েটা কে, ভাইয়া বলছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো, ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেয়েকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসলো, তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি বলেছ এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ের যার সাথে বিয়ে ঠিক, সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে, আর না মেঘকে কারোর হতে দেবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না তাই না করেছে। বউকে না জিজ্ঞেস করতো তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবে পরিচয় দেয়। সে যাই হোক, এ বিষয় নিয়ে আর কথা পারিও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল আবির অন্য কারোর মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতর চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘেদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পর মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিল, সুস্থ হয়েছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘে নিশ্চয়ই বলেছে। বন্যা ওপর নিচ মাথা নাড়ালো। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেরামি না করে চুপচাপ বসছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে গা না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসছে। বন্যার পছন্দ মতন খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগের দিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় কেন পাচ্ছ? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশের মানুষ যদি তোমায় এই কাপাকাপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? আমাদের এমপি জিতেছে,
সে খুশিতে খাওয়াচ্ছে। আর আগে খাবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য এখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছে, এর জন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করলো, তাহলে মেঘকেও নিয়ে আসতেন। তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বোনকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে, যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিং এর ঘটনা শুনে তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ঘটনার পর থেকে বোন একটু চিন্তিত। অবস্থা এদিকে আসলে যদি ভয় পায়, তা ভাইয়া না করছেন, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরেই মিম আর আদি খুব করে ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারেনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনেদের ঘুরতে নিয়ে যাবে। তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গুলুমুলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতোই ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কোণই পর্যন্ত ওঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এতটা রাগী। দুইজনই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেই দিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করেই এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায় কি যেন নাম? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত। মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালো মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়ে গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকে বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সব কিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভেতরে এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে? 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউডস্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কাঁদছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করলো, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদয় আরও বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাতুপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া,
আর জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা। সব কিছু যদি এক সুতোয় বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো। একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি, সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবারে সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসছে, বাকিটাও খেতে বসছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আফা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে, চুল দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না হলো কি। কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব থেকে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইছো সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না, অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1 কি 1.5 ঘন্টা পর তানভীর মিম আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনও তাই পরনে। প্যান্ট পরার সময় পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বোনও তো ঘুরতে চাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢোক গিলে ছোট করে বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগে আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার ওপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বোনকে রাজি করে এনেছে ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ, তুমি আমি উদ্ধার করো। 2 দিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি, কি করে সামলাবো এই 2 পাগলরে? তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখো বোন, ভাইয়ের বাইকে একজনে বসতে পারবে, 2 জন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসা গেলেও 2 জন মেয়ে বসা যাবে না।
মেয়ের জীবনের প্রথম বাইক উঠবে, তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ের সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তানভীর আঁতকে উঠে বলে, না তুই যাবি প্লিজ, এটা লাস্ট টাইম, এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ের সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো। বোনকে মানাতে পারছে এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর, তোর বোনের বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাজ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসলো। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসলো, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমরা কিন্তু তুমি মরে যাবা। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনো চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমরা করে থাকুক। মিম আদিয়া তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নে যেই থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না ঠিক আছে। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ালো। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতে কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করছে অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখবিবর। আচমকা আবির ভাইয়ের আঙুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলে দিতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে ইচ্ছে হচ্ছে পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনেরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, This is my sparrow. I always want to see you like this. মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়? এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে?
উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়, আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খায়। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনই কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে, কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ আর বাকিটা পড়াশোনা নিয়ে, কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য কান্না থামাতে বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘা আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে ভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছে না। এতক্ষণে তো অন্তত পক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড় খেয়েই ফেলতো, তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল, গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এবারে কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে তোর বান্ধবীটা থাকে, ওটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘা আশেপাশে তাকাচ্ছে। এমনি অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এজন্যই ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে দু হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করলো, এই যে তুই হুট হাট করে মরা কান্না জুড়ে দেস, আবার হুট করেই পাগলের মতো হাসতে থাকিস। মেঘ এখনো 2 হাতে শার্ট খামচে ধরে আছে, ভেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল কাঁদছিলি কেন? তোকে কে কি বলে যে তুই এইভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেলো, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনো দিনও উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘা আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে আর যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেয়া যাবে না। এখনো অনেক সত্যের মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবিরের হাতে কয়েক প্রশ্ন নিয়ে এগিয়ে এলো। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো, তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রেশ হয়ে আমায় একটা কল দিও।
জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে, এসবের মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না, আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহ খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তো তোর 25 বছর হতে চললো। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসা অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করার দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের ওপরে সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে 2-1টা এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে, অবশ্য রাজি হবেই বা না কেন। উনি তো, এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কোনো কথা বলো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বসো গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢোকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘে নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30-এর দিকে শুয়েছে। আবির এখনো ফেরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও এসছে। আরও 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশের হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তে রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেঘ কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল, স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়েই আছে। কোন মেয়ে কি বলছে, আবির ভাই এখন কোথায়, কিছুই ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আসছি, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না, কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না, এমনিতেই।
আসছেন না যে? অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল। টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ ব্যালকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা?